স্বাগত। বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। ভুগছেন নানা ধরনের শারীরিক জটিলতায়। এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান। সুরক্ষা অ্যাপ প্রস্তুত, তালিকা পেলেই হবে নিবন্ধন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনের অভিমত হাইকোর্টের। থাকতে পারেন সাবেক বিচারক, সচিব কাল আদেশ। দেশে এখন কোটিপতি আমানতকারীর সংখ্যা প্রায় ১ লাখ। আয় বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বললেন বিশ্লেষকরা। এবং শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পালন হচ্ছে সারা দেশের মণ্ডপে মণ্ডপে। দেবীর কাছে ভক্তদের অঞ্জলি, করোনা মুক্তির প্রার্থনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কোভিড পরবর্তী কিডনি, লিভার এবং আর্থ্রাইটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে বিকেল ৪টার দিকে হাসপাতালে পৌঁছন খালেদা জিয়ার। সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এর আগে সকালে জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। এর আগে গত ২৭ এপ্রিল করোনা পরবর্তী জটিলতার কারণে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। প্রস্তুত সুরক্ষা অ্যাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তালিকা দিলেই শুরু হবে নিবন্ধন। প্রাথমিকভাবে ঢাকাসহ ২২ জেলায় শুরু হবে কর্মসূচি। বিশ্বের অনেক দেশেই স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। বাংলাদেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সম্মতি পেয়েছে। এরপরই ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বড়দের টিকা কেন্দ্র নয়, আলাদা কেন্দ্র থেকে টিকা পাবে শিক্ষার্থীরা। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসতে পারে সেন্টার। আর ঢাকার বাইরে আপাতত ২১ জেলায় শুরু হবে কর্মসূচি। এসব জেলায় প্রস্তুত টিকা সংরক্ষণ ব্যবস্থা। ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না। আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। তো সেগুলোর অনেকগুলো কাজ সমাপ্ত হয়েছে, অনেকগুলা প্রসেসে আছে। তবে আমরা শুরু করে ফেলবো অতি শীঘ্রই। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। জন্ম সনদ দিয়ে নিবন্ধন করতে এই অ্যাপেই তৈরি করা হয়েছে নতুন অপশন। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পেলে এই অ্যাপে তা যুক্ত করা হবে। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা তো সব বাচ্চাকে চিনি না, স্কুলের কর্তৃপক্ষ চেনে, তাই স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। সরকারের হাতে মজুদ ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেয়া হবে ৩০ লাখ শিক্ষার্থীকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১০ এবং নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৭১৩ জনের। ৮২১টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৩,১৫৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৩৫%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৬৩,৫০১ জনে। সুস্থ হয়েছেন আরও ৭০১ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,২৫,১৬৮ জন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা হবে, জানিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন সাবেক বিচারক, সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবী থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ। বুধবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
গ্রাহকের কাছে বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা ১,০০০ কোটি টাকার বেশি। প্রতারণার অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানের এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য দিতে না পারায় তৈরি হয়েছে অচলাবস্থা। ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। শুনানি শেষে ইভ্যালির সম্পদ বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় আদালত। তলব হয় সব নথি। মঙ্গলবার শুনানিতে ইভ্যালির ব্যবস্থাপনায় একটি কমিটি গঠনের কথা বলেছেন আদালত। এ বিষয়ে আদেশ দেয়া হবে বুধবার। এখানে একজন হয়তোবা বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি, আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম 4 জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে, এরকমই একটা অভিপ্রায় ব্যক্ত করেছে। বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে না, গ্রাহকদের এমন অভিযোগ অস্বীকার করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী। যে সরকার প্রতিনিয়ত ইভ্যালির এই বিষয়টার ব্যাপারে মনিটরিং করে যাচ্ছে এবং তারা যে দৈনন্দিনভাবে যে কাজগুলো করছে সেই কাজগুলো মিডিয়াতে সঠিকভাবে রিপোর্টেড হচ্ছে। এবং সেই কথাগুলো বলার সাথে সাথে আমি এটুকুও বললাম যে যিনি পিটিশনার আজকে দরখাস্ত করেছেন, তার উচিত ছিল ভোক্তা অধিকারের কাছে একটি দরখাস্ত করা বা প্রতিযোগিতা কমিশনকে জানানো বা আরজেসিকে জানানো এইসব অনিয়মের ব্যাপারে, কিন্তু তার কোনোটিই তারা করেননি। বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ৩০টির মতো ই কমার্স প্রতিষ্ঠানে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিন্দু বিধবা নারীর কৃষি অকৃষি উভয় প্রকার সম্পত্তিতে অধিকার থাকবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ২২ পৃষ্ঠার রায় প্রকাশের সময় এই পর্যবেক্ষণ দিয়েছেন। সে সময় আদালতে জানিয়েছেন, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা বলা নেই, কৃষি জমি এবং বসতভিটের মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এই ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। ১৯৮৩ সালের মৃত ভাইয়ের স্ত্রী গৌরী কৃষি জমি পাবেন না, শুধু বসতভিটা থেকে অর্ধেক পাবেন এমন দাবি নিয়ে নিম্ন আদালতে মামলা করেন খুলনার যতীন্দ্রনাথ। ১৯৯৬ সালে মামলাটি খারিজ করে রায় দেন আদালত। তবে গৌরীর কৃষি জমির সম্পত্তি পাবেন না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খুলনার যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন যতীন্দ্রনাথ। আদালত ২০০৪ সালের ৭ মার্চ রায় দেন। রায়ে বসতভিটা এবং কৃষি জমিতে গৌরী দাসীর অধিকার থাকবে বলা হয়। এই রায়ের বিরুদ্ধে ২০০৪ সালে হাইকোর্টে রিভিশন আবেদন করেন যতীন্দ্রনাথ সহ অন্যরা। রিভিশন আবেদনের শুনানি নিয়ে পরে হাইকোর্টে রায় দেন। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অপরাধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এর রায় ঘোষণা করেন। লুৎফুজ্জামান বাবর এর আগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বাবরের আইনজীবী। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে গ্রেপ্তার হন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ১২ আগস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার শুরুর পর ১৩ বছরে রাষ্ট্রপক্ষের মোট ৭ জন আদালতে সাক্ষ্য দেন। গত ৪ অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। মঙ্গলবার সকালে বাবরের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের ২৭-এর এক ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামির জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত ২৬,৪২,৬৭৮ টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $১০ লক্ষ অর্থাৎ ৬,৭৯,৪৯,২১৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। আসামিপক্ষ বলছে এরই মধ্যে লুৎফুজ্জামান বাবরের সাজা খাটা হয়ে গেছে, তবে সুষ্ঠু বিচার হয়নি দাবি করে উচ্চ আদালতে আপিল করবেন জানালেন আইনজীবী। যে টাকা আমার নাই, যে টাকা উদ্ধার হয় নাই, সেই টাকা বাজেয়াপ্ত হতে পারে না। সেই কারণে আদালতের এই রায়টিও এটি একটি অসংলগ্ন রায়। তৎসাপেক্ষেও আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করে দুদক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে ব্যবসায়ী রাজু হত্যা মামলায় 5 আসামি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এই রায় ঘোষণা করেছেন। এদিকে লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে 2010 সালের 15 মার্চ রাজশাহীর নিউ মার্কেট এলাকায় মোবাইল ব্যবসায়ী রাজু আহমেদকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা 14 জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলায় 5 আসামির ফাঁসির আদেশ দেয় আদালত। একই সঙ্গে প্রত্যেকের 10,000 টাকা করে জরিমানাও করা হয়। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয় 9 জনকে। মাহমুদ রশিদ রেন্টু, যার ফাঁসি হয়েছে, সে রাজশাহীর 4জন কিলারকে হায়ার করে এবং তাদেরকে 30,000 টাকাতে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন মাহবুবুর রশিদ, আজিজুর রহমান, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রিঙ্কু ও ইসমাইল হোসেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি শাহ আলম রুবেলকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজউদ্দৌলা এ রায় ঘোষণা করেন। জোরপূর্বক দর্শন করে হত্যা করে লাশ গুম করেছিল, সেই জন্য আজকে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং তার সহযোগী আসামি আরেকজন ছিল, সে লাশ গুমের সহযোগিতা করছে, সেটা বলছে প্রমাণ করতে পারে নাই, সেজন্য তাকে খালাস দিছে। 2018 সালের 23 মার্চ আসামি শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 3 দিন পর স্থানীয় ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচাকেনা ও প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানীর নদ্দা এবং জয়পুরহাট জেলা থেকে চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ পর্যন্ত শতাধিক ডোনারের সাথে প্রতারণা করেছে চক্রের সদস্যরা। কিডনি বিক্রি করলেই আসবে টাকা, বাঁচবে জীবন, এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচাকেনার জাল তৈরি করেছিল একটি চক্র। সেই সাথে প্রতারণার মাধ্যমে চলত টাকা আত্মসাৎ। অভিযোগ পেয়ে রাজধানীর নর্দা ও জয়পুরহাট জেলায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার হয় চক্রের মূল হোতাসহ 5 জন। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত কয়েক বছর ধরে কিডনি রোগী ও ডোনারদের ভারতে নিয়ে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করত চক্রটি। আইনানুগ প্রক্রিয়া থেকে বাঁচার জন্য তারা এই সমস্ত কাজে কোনো ধরনের রিসিট, পাসপোর্ট বা কোনো ধরনের ডকুমেন্টেশন তারা ভুক্তভোগীকে তারা দেন না। চুক্তি অনুযায়ী তারা যেটা বলেছি, প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়ে পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পূর্ণভাবেই তারা বাকি অর্থ তাদেরকে প্রদান করেন না। কিডনি রোগী এবং ডোনার সংগ্রহের কাজে 2টি অনলাইন পেজ চালাতো চক্রটি। 2টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ সে মেনটেন করে আসছিল, যেখানে বেশ কিছু ফলোয়ার রয়েছে এবং যার মাধ্যমে সে বিভিন্নভাবে যারা বিত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেন, প্রচারণা। পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বিত্তশালী আছেন তাদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে। কিডনি বিক্রির পর ডোনারদের সাথেও চলত প্রতারণা। প্রতিশ্রুত অঙ্কের চেয়ে অনেক কম টাকা দিত চক্রের সদস্যরা। অবৈধ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমনিতেই নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা মানুষ, তার উপর এবার বাড়ল সরকারি বিলের চিনির দামও। মঙ্গলবার প্যাকেটজাত দেশি চিনির কেজি খুচরায় সর্বোচ্চ 85 টাকা নির্ধারণ করে চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশন। এদিকে বেসরকারি খাতের পর সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা ভোক্তারা। এ অবস্থায় সরকারি সংস্থা কোনো সুখবর দিতে না পারলেও উল্টো বাড়ানো হচ্ছে পণ্যের দাম, যার সবশেষ উদাহরণ সরকারি মিলে চিনির দাম বৃদ্ধি। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন জানিয়েছে, এখন থেকে প্রতি কেজি প্যাকেটজাত দেশি চিনির সর্বোচ্চ বিক্রয় মূল্য 85 টাকা,
আগে যা ছিল ৭৫ টাকা। অর্থাৎ এখন থেকে প্যাকেটজাত ১ কেজি দেশি চিনির জন্য ভোক্তাদের বাড়তি গুনতে হবে ১০ টাকা। মজুদ স্বল্পতার কারণে ১ মাস ধরে বন্ধ খোলা বাজারে দেশি চিনির বিক্রি। শুধু দেয়া হচ্ছে সরকারি সংস্থা রেশন কাজে। চিনির এই বাড়তি দাম নিয়ে কর্পোরেশনের চেয়ারম্যান বললেন, আগেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেসরকারি খাতে চিনির দাম বাড়ানো হয়েছে, তাই সরকারি মিলের চিনির দাম সমন্বয় করা হয়েছে। আসলে আমরা তো দাম বাড়াইনি, আমরা বলা যায় এটা আমরা দামটা সমন্বয় করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের চিনি কলে উৎপাদিত চিনির দাম, আমাদের যে প্রোডাকশন কস্ট, এটা গড় প্রোডাকশন কস্ট ১২০ টাকার মতো হবে। এখন যে চিনির মজুদ অবস্থা, আমাদের আসলে মার্কেটে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনারা জানেন যে গত বছর আমাদের চিনি উৎপাদন হয়েছে ৪৮,০০০ টন। এদিকে নিত্যপণ্যে লাগামহীন দাম বৃদ্ধির মধ্যে সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রতিনিয়তই যদি দাম বাড়তে থাকে তাহলে তো আমাদের জনজীবনে খুব কষ্টের মধ্যে পড়ে যাব। সীমিত আয়, কিন্তু জিনিসপত্রের বাড়তি দাম। তাতে আমাদের একটা টাকার লিমিট থাকে, ওটা টাকাটা লিমিটের বাইরে চলে যাচ্ছে। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের আওতায় দেশে চিনিকল রয়েছে ১৫টি। দেশের চাহিদার মাত্র ২% মেটে এসব কারখানা থেকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। জুন শেষে দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখে। শুধু ৬ মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৬,০০০-এর বেশি। এসব হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৩৪,০০০ কোটি টাকা। এক শ্রেণীর মানুষের হাতে অর্থ বেড়ে যাওয়ায় আয় বৈষম্য বাড়ছে বলছেন বিশ্লেষকরা। করোনা মহামারীতে অর্থনীতির চাকা ধীর হয়ে যাওয়ায় কমেছে সাধারণ মানুষের আয়। বেসরকারি হিসেবে করোনার মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ২.৫ কোটি। অন্যদিকে এ সময় দ্রুত গতিতে বেড়েছে কোটিপতির সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বছরের প্রথম ৬ মাসে কোটিপতির হিসাব বেড়েছে ৬,০৮০টি, যার মধ্যে ৫,৬৪৬টি হিসাব বেড়েছে শুধুমাত্র এপ্রিল থেকে জুন সময়ে। এই সময়ে কোটিপতিদের আমানত বেড়েছে ৩৯,৩৮৯ কোটি টাকা। করোনার সময়ও কোটিপতির সংখ্যা বৃদ্ধিকে ভালো লক্ষণ নয় বলছেন অর্থনীতিবিদরা। এটি দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বলে মত তাদের। আয় বৈষম্যের একটা মাপ আছে, যেটাকে জিনি সহগ বলা হয়। আমাদের দেশে বেশ অনেকদিন ধরে বাড়ছে এবং লেটেস্ট নাম্বার বোধ 2016, এটা হলো 0.48। 0.5 হলে এটাকে বিপদসীমার হিসেবে পরিগণিত হয়। যাদের সম্পদ, অঢেল সম্পদ এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, তাদের অর্থ আছে, তারা বোধ করি একটা বিশেষ কোনো ইনভেস্টমেন্ট এখন একটু কষাস, একটু সতর্ক, তারা ইনভেস্টমেন্ট করারকে দেখবে। আবার অনেকে শেয়ার মার্কেটও যাচ্ছে না চট করে। অতএব তারা ব্যাংকে টাকা রাখছে যে ভবিষ্যতে ইউজ করবে, এবং ব্যাংকে মনে করছে নিরাপদ, এবং এতে বোঝা যাচ্ছে যে তাদের আয়ের পরিমাণ কমেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে দেশে মোট আমানতকারীর সংখ্যা ১২,১৫,৪৯,২৬৬। এসব হিসেবে আমানতের পরিমাণ ১৪,৩৯,৭৬৩ কোটি টাকা। তবে কোটি টাকার হিসাব মানে সব ব্যক্তি হিসেব নয়, কারণ ব্যাংকে ১ কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও রয়েছে অনেক প্রতিষ্ঠান। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুসা বিন শামসেরের কোনো সম্পদ নেই। সুইস ব্যাংকে তার $1 বিলিয়ন তথ্য ভুয়া। ৩.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে অন্তঃসার শূন্য বলছেন গোয়েন্দারা। তবে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাদেরের দায় এড়াতে পারেন না মুসা। তদন্তের পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি। রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। প্রতারণার মাধ্যমে ১,০০০ কোটি টাকা অর্জনের অভিযোগে গ্রেপ্তার হন কাদের চৌধুরী সহ ৪ জন। কাদেরকে জিজ্ঞাসাবাদেও পাওয়া যায় মুসা বিন শমশেরের সঙ্গে লেনদেনের তথ্য। মঙ্গলবার বিকেল ৩:৩০টায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডাকা হয় মুসা বিন শমশেরকে। সঙ্গে আসেন স্ত্রী ও ছেলে। ৩.৫ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। মুসা দাবি করেন সরলতার সুযোগে তার সঙ্গে প্রতারণা করেছেন কাদের, তবে লেনদেনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। জন্মগতভাবেই সে মিথ্যাবাদী। আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, কাদেরের প্রতারণার দায় এড়াতে পারেন না মুসা, তার বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। ওনার সাথে কাদের মাঝির
যে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন, কারণ উনি যে ওনার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, যে সম্পর্কের প্রেক্ষিতে কাদের মাঝে বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন। শুধু দেশেই নয়, বিদেশেও কোনো সম্পদ নেই মুসার দাবি ডিবির। সুইস ব্যাংকে টাকার বিষয়টিও সেরফ গুজব। আমার কাছে মনে হয়েছে উনি একটা অন্তঃসার শূন্য, একটা ভুয়া লোক। ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃসার তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। ব্যয় বহন করতে না পারায় দেহরক্ষী নিয়ে কার্যালয়ে আসেননি বলেও জানান গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজার মহাসপ্তমী আজ সকাল থেকে শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। দেবীর কাছে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, নিরোগ পৃথিবী আর সব মানুষের কল্যাণ। ঢাক ঢোল বাজিয়ে শুরু হয় সপ্তমী বিহিত পূজার আনুষ্ঠানিকতা। ভোরে ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার স্নান পর্ব শেষ হয়। এরপর ছিল ভোগ ও প্রসাদ নিবেদন। আনুষ্ঠানিকতার এ পর্ব শেষ হওয়ার পর শুরু হয় অঞ্জলি নিবেদন। সকাল থেকেই ভক্তদের ঢল নামে মণ্ডপে। দেবীকে তুষ্ট ও জরার জীর্ণতা থেকে মুক্ত থাকতে ভক্তরা নিয়ে আসেন 9 প্রকারের ভেষজ উপাদান, ফুল, ফল ও কাপড়। তাজা ফুলে ভরে যায় মণ্ডপ। উলুধ্বনি আর দেবীর জয়গানে মেতে ওঠে সবাই। করোনা মহামারী থেকে মুক্তির প্রার্থনা করেন ভক্তরা। দেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে পুজো উজ্জীবিত হচ্ছে এবং আমাদের দেশে বিশেষ করে এবার বিভিন্ন মন্দিরে আমি গিয়েছি, পূজা দেখেছি, সেই উচ্ছলতা মনে হয় আমাদের মধ্যে ফিরে এসেছে। এই সাবকন্টিনেন্টে আমরা যারা দুর্গা পূজা করি তারা মা দুর্গাকে ঘরের মেয়ে হিসেবেই আমরা কল্পনা করি এবং প্রত্যেকটা মেয়েই যেন তার ঘরে এবং বাইরে সমভাবে সম্মানিত হয়। মণ্ডপ দেখতে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পূজাকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মানুষ সেই অন্ধত্বের থেকে আজকে আলোকিত বাংলাদেশে আসছে। আমরা মনে করি এখানে যারা অস্থিতিশীল পরিস্থিতি নিজের স্বার্থের জন্য করতে চেষ্টা করে তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তথ্যমন্ত্রী। তিনি জানান, সারা দেশে এবার 32,000-এরও বেশি মণ্ডপে উৎসব হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশ। পশ্চিম বাংলায় পূজা মণ্ডপ হয়েছে এবছর 22,000, আর এখানে পূজা মণ্ডপ হয়েছে 32,000। এতেই প্রমাণিত হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, একই সাথে এই সম্প্রীতি থাকার কারণে উৎসব কত বেশি করে আমরা পালন করতে পারি। দেবী এবার ধরায় এসেছেন ঘটক বা ঘোড়ায় চড়ে। বিজয়া দশমীর দিন ফিরে যাবেন দোলা বা পালকিতে চেপে। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একসময় ভারতবর্ষে দুর্গাপূজার আয়োজন হতো শুধু বনেদি পরিবারেই। কালের বিবর্তনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এখন তা সার্বজনীন। সেসব আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হতো সিলেটে। তবে জৌলুস হারালেও সেই ঐতিহ্য এখনও টিকে রয়েছে বংশ পরম্পরায়। নগরীর শেখঘাট এলাকায় লাল ব্রাদার্স হাউসে দুর্গাপূজা শুরু 1806 সালে। এসব অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে আসতেন শিল্পীরা। আয়োজন দেখতে স্বয়ং এসেছেন জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম সহ অনেক কিংবদন্তি। বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে, এমনকি স্থানীয় যে প্রশাসনের ডিসি থেকে শুরু করে মেয়র, ওনারা সবসময় আমাদের পুজোতে এখনও আসা যাওয়া করেন। হাওয়াপাড়ার ঘোষ ভবনে জোড়া কাঠামে দুর্গাপূজা শুরু 1840 সালে, আর সেনবাড়ির পূজাও 210 বছরের পুরনো। আগের যে জৌলুসটা ছিল সেটা আর এখন নেই, তো এখন একটি কাঠামো দিয়েই পূজা হয়। তবে পূজার সব নিয়ম নীতি বা আচার অনুষ্ঠান সবগুলো মেনেই পুজো করা হয়। উড়িষ্যা বা ওইসব বিহার ওইসব অঞ্চল থেকেও বিভিন্ন ধরনের শিল্পীরা এসে এখানে অনুষ্ঠান এগুলো করে যেতেন। তো বর্তমানে সেই আনুষঙ্গিক বিষয়গুলো আর হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। সে সময় প্রতিমা ও পূজা মণ্ডপের সাজসজ্জায় ছিল আভিজাত্য, উপস্থাপন হতো নানা পটভূমি। দুর্গাপূজার এসব ইতিহাস সংরক্ষণের দাবি বিশিষ্টজনদের। ছোটবেলা ছিলাম এবং এখন এই বয়সে এসে সেই সময়কার ফ্লেভারটা এখনও পাই পুজোতে, এবং এই ফ্লেভারটা যাতে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়
সেই ব্যাপারে আমি প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করছি। সময়ের সাথে জৌলুস হারিয়েছে বনেদি পরিবারের দুর্গাপূজা আয়োজন, তবে শাস্ত্রীয় রীতিতে এখনও বংশ পরম্পরায় তা টিকে রয়েছে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কাল সাফের ফাইনালে ওঠার লড়াই, নেপালকে হারাতে মরিয়া বাংলাদেশ, লক্ষ্য পূরণে ভিন্ন কৌশলের বার্তা ব্রুজনের। ফর্ম ধরে রেখে বিশ্বকাপ রাঙানোর অপেক্ষায় মুস্তাফিজ, আমিরাতের আইপিএল অভিজ্ঞতার সঙ্গী প্রথম রাউন্ড নিয়ে সতর্ক টাইগাররা। সাফ চ্যাম্পিয়নশিপে কাল ফাইনালে ওঠার লড়াই, নেপালকে হারিয়ে লক্ষ্য পূরণের প্রত্যয় বাংলাদেশের। কাল ম্যাচ শুরু বিকেল 5টায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল তোপুরা, সাফল্য পেতে ভিন্ন কৌশলে খেলানোর চিন্তা কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে ড্র করলেই ফাইনাল, তাই চাপমুক্ত খেলায় জোর নেপালের। আরেক ম্যাচে ফাইনাল খেলতে মালদ্বীপের সাথে জয়ের বিকল্প নেই ভারতেরও। মালেতে আক্ষেপ ঘুচানোর সুযোগ বাংলাদেশের। সবশেষ 4 আসরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলটির সামনে ফাইনালের হাতছানি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয় ফাইনাল খেলবে জামাল দোপুরা, নয়তো কপালে জুটবে সেই প্রথম রাউন্ডে আটকে যাওয়ার নিয়তি। বাংলার দামা, প্রতিপক্ষের দুর্গ ভেঙে করতে হবে গোল, নয়তো আর ড্রতেই স্বস্তি খুঁজে পাবে নেপাল। তাই তো এবার আক্রমণাত্মক কৌশলের দ্বারস্থ লাল সবুজের স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। হিমালয় কন্যা নেপালের বিপক্ষে রেকর্ড বাংলাদেশের পক্ষে, 22 দেখায় 13 জয়ের বিপরীতে 7টি হার। কিন্তু সাফের হিসাব বলে ভিন্ন চিত্র। সবশেষ 3 আসরেই নেপালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। তবে ব্রুজন ভাবতে চান নতুন করে। ইয়াসিনের অনুপস্থিতি দলের প্রভাব ফেলবে না, সেটাও জানালেন স্পষ্ট। আমাদের উপর বিশ্বাস রাখুন, নেপালের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না। ইয়াসিন না থাকায় প্রভাব পড়বে না। ফাইনালে উঠলে তাকে নিয়ে পরিকল্পনা থাকবে। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালের যত ভাবনা নিজেদের নিয়ে। তপু তারিকরা রুখে দেবেন নেপালের ফরোয়ার্ডদের, আর রাকিব, সাদ, মতিনরা কাটাবেন গোলখরা আস্থা তার। নেপালের বিপক্ষে লক্ষ্য থাকবে ইতিহাস গড়ার। আমরা আত্মবিশ্বাসী, বর্তমান দলটির উপর পূর্ণ আস্থা আছে। বিপিএলে তারা নিজেদের প্রমাণ করেছে, এবার জাতীয় দলের জন্য করার সময়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি নেপালের। সেই অপূর্ণতা ঘুচাতে এবার মরিয়া নেপাল। বাংলাদেশকে টপকে ফাইনালে নাম লেখাতে চাপমুক্ত খেলায় জোর নেপাল ম্যানেজমেন্টের। কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নিঃসন্দেহে বাংলাদেশ ভালো দল। ড্র হলে এগিয়ে যাব, তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। নিজেদের মাস্ট উইন ম্যাচে অস্কারের পাঠশালায় নেপাল বধের প্রস্তুতি। বাংলাদেশ কি পারবে 16 বছর ধরে ফাইনালে না খেলার আক্ষেপ দূর করতে, নাকি হিমালয় দেশটির কাছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। টি-20তে টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন মুস্তাফিজ, বিশ্বকাপে অধিনায়ক মাহমুদুল্লাহর ট্রাম্প কার্ড। বৈচিত্র্যময় বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জানেন কাটার মাস্টার। সম্প্রতি তার ফর্ম এবং আইপিএল অভিজ্ঞতা দলের বড় প্রাপ্তি। সেই সাথে আগের বিশ্বকাপে নজর করা পারফরমেন্সও ফিজের জন্য প্রেরণার। বিশ্বকাপে বিশ্ব কাঁপানো বোলিং, রহস্যময় কাটারে স্টাম্প উপড়েছিলেন বারেবার মুস্তাফিজ। ধাঁধায় কিউবিরা হয়েছিল নাজেহাল। টি-20 বিশ্বমঞ্চে প্রথমবারই ফিজ পেয়ে যায় 5 উইকেটের স্বাদ, ওটাই টাইগারদের সেরা। সময় গড়িয়েছে, কঠিন বাস্তবতা মুস্তাফিজকে মুদ্রার 2 পিঠি দেখিয়েছে। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়েছেন এতটা পথ। টাইগার পেস অ্যাটাকের নেতা হয়ে আলো জ্বালিয়ে চলেছেন ম্যাচের পর ম্যাচ। এবছর ঘরে বাইরে মুস্তাফিজের পারফরমেন্স দারুণ। 11 টি-20তে অ্যাকাউন্টে জমেছে আরও 18 উইকেট, ওভার প্রতি খরচ 6-এর নিচে। সাকিবের পর তিনি টাইগার ক্রিকেটের গ্লোবাল স্টার। আইপিএলে মুস্তাফিজকে নিয়ে মাতামাতি হয়, প্রতিপক্ষ তার রহস্য ধরতে মাঝে মধ্যেই হিমশিম খেয়ে যায়। রাজস্থান রয়্যালসের রাজ করেই কাটার মাস্টারের পরবর্তী মিশন টি-20 বিশ্বকাপ। আমিরাত পর্বে উড়ন্ত শুরু দিয়েছে আত্মবিশ্বাস, শেষটা যদিও অস্বস্তি নিয়ে। গত 3 ম্যাচে খরুচে বোলিং মুস্তাফিজকে আরও শক্ত হতে শিখিয়েছে নিশ্চয়ই।
টি-20-র বিশ্ব আসরে টাইগারদের ট্রাম্প কার্ড মুস্তাফিজ। 5 বছর আগের অভিষেক ছিল রঙিন। 3 ম্যাচে তুলেছিলেন 9 উইকেট, ইকোনমি 7-এর কিছু বেশি। ইনিংসের শুরু, মাঝে কিংবা ডেথ ওভার মুস্তাফিজ সবখানেই ফিট। স্লোয়ার কাটারে সবার সেরা, দলের সেরা অস্ত্র। বৈচিত্র্যময় বোলিংয়ে বাজিমাত করতে জানেন। ওমান আমিরাতে মুস্তাফিজ শো দেখার অপেক্ষা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় স্বপ্ন নিয়ে টি-20 বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। মাহমুদুল্লাহর নেতৃত্বে সাকিব, মুশফিক, মুস্তাফিজদের অভিজ্ঞতায় সেরা সাফল্যের আশা লাল সবুজের। আইসিসি র্যাঙ্কিংয়ে 14, 15 ও 18তে থাকা স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান বড় বাধা হওয়ার কথা নয় প্রথম রাউন্ডে। তারপরও এই ফরম্যাটে যে কেউই হতে পারে বিপদের কারণ, সেজন্য সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের। বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ বড় স্বপ্নের কথা জানিয়ে গেছেন। টি-20 ফরম্যাট বলে সেসব আশার বাণীর মাঝে একটা কিন্তু রেখে দিয়েছেন। বিশ্ব মঞ্চে অঘটনের সংখ্যা কম নয়। ছোট দলগুলো সেখানে প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে থাকে। বাংলাদেশও একসময় ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলগুলোকে ছিটকে দিয়েছে। প্রথম রাউন্ডে বাংলাদেশের পরীক্ষা নিতে পারে স্কটল্যান্ড। এই দলের বিপক্ষে টি-20তে হারের স্মৃতি আছে। 2012-তে একমাত্র লড়াইয়ে 34 রানে হেরেছিল টাইগাররা। র্যাঙ্কিংয়ে 14তে থাকা দলটি 2007 থেকে টি-20 খেলছে। 69 ম্যাচে তাদের জয় 31টি। জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে জয় আছে। ঘরের মাঠে ওমানকে ছোট করে দেখার সুযোগ নেই, যদিও ওদের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি করেছেন তামিম। 2015 থেকে এখন পর্যন্ত 36 টি-20তে ওদের জয় 16টি। স্কোয়াডে থাকা 7 অলরাউন্ডার তাদের শক্তি। স্পিন অ্যাটাক নিয়েও সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের। পাপুয়া নিউগিনি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে। জায়ান্টদের বিপক্ষে খেলার সুযোগ হয়নি এখনো, তবে ছোটদের বিপক্ষে বেশ ধারাবাহিক। র্যাঙ্কিংয়ে উঠে গেছে 15তে। টি-20তে 27 ম্যাচে তাদের জয় 17টি, আর হেরেছে 9 ম্যাচে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে পর্তুগাল, ইংল্যান্ড এবং পোল্যান্ড। রাত 1:15টায় ঘরের মাঠে রোনালদোদের প্রতিপক্ষ লুক্সেমবার্গ। একই সময়ে ওয়েম্বলে স্টেডিয়ামে ইংল্যান্ডের অতিথি হাঙ্গেরি। অন্যদিকে আলবেনিয়ার মাঠে খেলবে পোল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলের গ্রুপ এতে পর্তুগাল। তারকা খেলোয়াড়ের হিসেবে বাকি 4 দলের চেয়ে এগিয়ে সেলেকাউরা। তবে এক ম্যাচ ড্র করায় দ্বিতীয় স্থানে সান্তোসের দল। তুলনামূলক সহজ গ্রুপ, তাই 2-এ থাকা তাদের জন্য বড্ড বেমানান। এক ম্যাচ বেশি খেলা সার্বিয়া সবার উপরে। শীর্ষস্থান ফিরে পেতে জয় চাই রোনালদোদের। প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে বড় জয়ে উজ্জীবিত দল, যদিও এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না পর্তুগাল। ইনজুরিতে নেই গুরেইরো, জোটাকে নিয়েও শঙ্কা আছে। ফরওয়ার্ডে রোনালদো, সিলভার সাথে লেওয়াতে আস্থা সান্তোসের। আমার ছেলেদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। যারা ইনজুরিতে পড়েছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। আপাতত বাকি ম্যাচগুলোতে জয় নিয়ে ভাবছি, যাতে আগেভাগেই কাতারের টিকিট পেতে পারি। এদিকে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে হাঙ্গেরি। সবশেষ প্রীতি ম্যাচে 5 গোলের জয়ে প্রস্তুতি সেরেছে 3 লায়ন্স। এই ম্যাচ জিতে চূড়ান্ত পর্বের দিকে এগোতে চায় সাউথগেটের দল। অ্যান্ডোরা ম্যাচের সবাই এই ম্যাচে খেলবে না। আমরা অবশ্যই পরিবর্তন আনব। এটা প্রীতি ম্যাচ না, বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। সেগুলো মাথায় রেখেই দল সাজাবো। এদিকে 2-এ থাকা আলবেনিয়ার সঙ্গে জমবে পোল্যান্ডের লড়াই। সবশেষ ম্যাচে হাঙ্গেরিকে হারিয়েছে দ্য ইগলস। বিপরীতে লেভানডস্কির চমকের অপেক্ষায় পোল্যান্ড। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। অস্ট্রেলিয়ার উষ্ণতম স্থান অনস্লো শহরের সৌর বিদ্যুৎকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য ব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। শুরু হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম। এই প্রকল্প সফল হলে সারা দেশে সৌর বিদ্যুৎ সরবরাহ করার আশা কর্তৃপক্ষের।
আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানাবো পরের খবরটি। চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত অভিনেতা এবং নাট্যকার ডক্টর এনামুল হক। তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুল আর চোখের জলে শেষ বিদায় জানান সহকর্মী সহ ভক্ত অনুরাগীরা। সব ছেলেমেয়েরা এসেছে, কিন্তু কেউ তোমার খোঁজ নিল না। ডক্টর ইনামুল হক একাধারে ছিলেন অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক। গুণী এই ব্যক্তিত্বের মরদেহ মঙ্গলবার সকালে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ ও বিশিষ্টজনেরা। তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা তার স্মৃতিচারণ করে বলেন, তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, কাজের মধ্য দিয়ে। শাব্দিকভাবে পরিবারের লোক, কিন্তু স্যারের পরিবারের লোক পরিবারের লোকের বাইরে কেউ না। ওনার ভাবনায়, চিন্তায়, চেতনায় বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। কারণ উনি আমাদের মগজে আছেন, রক্তে আছেন, আমাদের কর্মে থাকবেন, এই দেশে থাকবেন, আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে থাকবেন। 4 দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সেখানেও ছিলেন সফল। তাকে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। নাট্য অভিনেতা হিসাবে, নাট্য নির্দেশনা হিসাবে এবং এমনকি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবনে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। তো তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। 21 পদকপ্রাপ্ত ডক্টর ইনাম স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে কাজ করেছেন আজীবন। তার লেখা ও কাজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার বলে মত বিশিষ্টজনদের। বাংলা একাডেমির পক্ষ থেকে তার অন্তত গ্রন্থগুলোকে সংরক্ষণ করার জন্য, পাবলিশ করার জন্য একটা উদ্যোগ অবশ্যই নেব। পরে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, এগুলো কিন্তু জানে না, শুধু নাট্যজন হিসেবে জানে। তার জীবনের এই দিকটা কিন্তু অজানাই থেকে গেছে আমাদের। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজার পর দাফন করা হয় গুণী এই ব্যক্তিত্বকে। খোকা, একা থাকি, ভাল লাগে না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে পিছিয়ে পড়া ও অবহেলিত প্রতিবন্ধী শিশু কিশোরদের অধিকার রক্ষা ও ক্ষমতায়নে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে মিরপুরের বিহারীপাড়ায় কিশোর কেন্দ্র ঘুরে কথা জানান ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় ইউনিসেফের প্রধান শেলডন ইয়েট তিনি বলেন, শিশু কিশোরদের জীবনমান উন্নয়নের এ উদ্যোগ শুধু রাজধানী কেন্দ্রিক নয়, বরং দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গড়ে তোলা এ কিশোর কেন্দ্র পরিদর্শনকালে প্রান্তিক শিশু কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটান কূটনীতিকরা। এবছর ব্যাপক নদী ভাঙনে ৯,৪৪৫টি পরিবার গৃহহীন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ৫ বছর পদার্পণ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবারকে ২% জায়গা সহ পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, ২০১১ সাল থেকে সোমবার পর্যন্ত গত ১১ বছরে বজ্রপাতের কারণে দেশে প্রাণ হারিয়েছে অন্তত ২,০০০ মানুষ। এর মধ্যে চলতি বছর মারা গেছেন ৩২৯ জন। এজন্য ২০১৫ সালে বজ্রপাতকে দুর্যোগের তালিকায় যুক্ত করা হয় বলে জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, বজ্রপাত নিয়ে ৪৭৬ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে বজ্রপাতের ক্ষেত্রেও সাইক্লোনের মতো আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে, যা ৪০ মিনিট আগে শনাক্ত করতে পারে বজ্রপাত হবে কিনা, হলে কোথায়, কিভাবে হবে। আমরা 2 সপ্তাহের মধ্যে তালিকাটা করতে সক্ষম হয়েছি এবং ৯,৪৪৫টি পরিবার গৃহহারা হয়েছে, এটা আমরা তালিকা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই তালিকা তার কার্যালয়ে পাঠিয়ে দিতে। এদের সবাইকেই ২% জায়গা সহ পাকা ঘর করে দেওয়া হবে। চলতি বছর বাংলাদেশের দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 4.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত ইকোনমিক আউটলুক 2021 প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর আগের বছর 3.5% প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। এছাড়াও আগামী বছর 6.5% প্রবৃদ্ধি হবে বলে বলছে IMF।
প্রতিবেদনে আরও বলা হয়, এবারে দেশে মূল্যস্ফীতি কমে আসবে। এবছর মূল্যস্ফীতির হার 5.6% ধরা হয়েছে। IMF বলছে, ডেল্টা ভ্যারিয়েন্টের আঘাতে করোনার ক্ষতি থেকে পুনরুদ্ধারে পুরো বিশ্ব আরও পিছিয়ে গেছে, যার কারণে চলতি বছর বৈশ্বিক জিডিপির হার কমিয়ে 5.9% নামিয়ে এনেছে সংস্থাটি। পুনরুদ্ধার অব্যাহত থাকলেও একই সাথে অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে অনিশ্চয়তাও বেড়েছে বলছে IMF। যুক্তরাষ্ট্রে করোনার মুখে খাওয়া ঔষধের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোং। সোমবার মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করেছেন তারা। প্রতিষ্ঠানটির দাবি, হালকা থেকে মাঝারি উপসর্গের রোগীদের চিকিৎসার পাশাপাশি 50% মৃত্যুর ঝুঁকি কমাতে সক্ষম এই ট্যাবলেট। এটির অনুমোদন পেলে ঘরে বসেই করোনার চিকিৎসা করা যাবে বলে মত দিয়েছেন তারা। এদিকে বিশ্বে করোনায় একদিনে 4,500 মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 48,75,000-এর বেশি। নতুন 3 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 23,91,00,000 ছাড়িয়েছে। রাশিয়ায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি 957 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ গেছে 400 জনের, ব্রাজিলে একদিনে 219 এবং ভারতে 177 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের জন্য 1 বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক ও আর্থসামাজিক পতন রোধে এ সহায়তা, বলেন ইইউ প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, এই অর্থ সরাসরি আফগান জনগণ ও দেশটিতে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সহায়ক সংস্থার কাছে চলে যাবে। তালেবান সরকারকে এখনও স্বীকৃতি না দেয়ায় তাদেরকে এই অর্থ সহায়তা দেওয়া হবে না। আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে মঙ্গলবার ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে ইতালি। এতে অংশ নেন G20 জোটভুক্ত নেতারা। অস্ট্রেলিয়ার উষ্ণতম স্থান অনস্লো শহরের সৌর বিদ্যুৎকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য ব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। শুরু হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম। এই প্রকল্প সফল হলে সারা দেশে সৌর বিদ্যুৎ সরবরাহ করার আশা করছে কর্তৃপক্ষ। ৭৭ বছর বয়সী আইরিন বার্কার বাস করেন অস্ট্রেলিয়ার উষ্ণতম শহর অনস্লোতে। তাপের হাত থেকে রক্ষা পেতে এসি সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার হয় ঘরে ঘরে। বেড়েছে বিদ্যুতের চাহিদা। ক্রিসমাসের আগে আমার বিদ্যুৎ বিল এসেছিল $1200। এই বিল পরিশোধ করতে আমার ঘাম ছুটে গিয়েছিল, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই আমার কাছে। এতদিন অনস্লো শহরে বিদ্যুৎ আসত গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে, তবে সম্প্রতি স্থাপন হয়েছে বিশাল সোলার ফার্ম। সোলার প্যানেলের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনাও নিয়েছে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান হরাইজন। এই লক্ষ্যে তারা প্রয়োগ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম DIRMS। এই প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সৌর শক্তি থেকে পাওয়া বিদ্যুৎ যদি অনিয়ন্ত্রিত হয় তবে আমরা শুধু সাময়িক সুবিধা পাই, কিন্তু DIRMS প্রযুক্তিতে আমরা এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারব। শুধু অনস্লো না, এই প্রকল্প সফল হলে আশা করা হচ্ছে পুরো অস্ট্রেলিয়ায় শুধু সোলার প্যানেলের ওপর ভরসা করেই বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।